সাথে আমি কখনোই খাওয়া খাওয়াতে পারি। কাল রাতে ঘুমোতে গিয়েছিলাম 10টা, আজ উঠেছি না। এদিকে ভুল করে ডিনার খেয়ে ঘুমিয়ে পড়েছি। এখন মনে হচ্ছে মাথাটা যেন তালুতে ঘুম পাচ্ছে। খারাপ মনে হচ্ছে যেন দুঃস্বপ্ন দেখেছি। আপনি ঠিক বলেছেন, সকলেই আপনার থাকা উচিত। এই যে তোমরা দুজন শুরু করার সঙ্গে সঙ্গে তোমাদের ডাকবো আমরা। এখন তোমাদের এখানে থাকা উচিত নয়, দয়া করে চলে যাও। মারিয়া এলিনেক না, তোমার বাবাকে বলো কুকুরের গলার চেনটা খুলে দিতে। ওটা কেমনই ঘেউ ঘেউ করে। আমার বোন কাল সারা রাত ঘুমোতে পারেনি। আপনি নিজে আমার বাবাকে বলছেন না কেন? আমি পারবো, আমাকে ক্ষমা করুন। মেডভেডেভ, চলো আমরা যাই। আপনারা নাটক কখন শুরু করছেন তা জানার জন্য নিশ্চয় কাউকে পাঠাবেন। মেডভেডেভ, চলে এসো। তাহলে কুকুরটা আবার সারা চিৎকার করবে। আশ্চর্যের কথা হচ্ছে, আমি যেভাবে চেয়েছি গ্রামে এসে সেইভাবে আমি কখনোই থাকতে পারি। ওই এক মাসের ছুটি নিয়ে আমি এখানে আসতাম একটু বিশ্রাম নিতে আর একটু আমোদ ফুর্তি করতে। তখনই এই রাজ্যের লোকগুলো তত সব আজে বাজে ব্যাপার নিয়ে আমার কাছে হাজির হতো। আর মাত্র একদিনে মনে হতো এখান থেকে পালিয়ে যেতে। আর এখন তুমি আছো, আমিও অবসর নিয়েছি। তাছাড়া আমারও আর যাওয়ার তেমন কোনো জায়গা নেই। আমি চাই বা না চাই এখানেই আমাকে থাকতে হবে। স্যার, আমি একটু সাঁতার কাটতে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু 10 মিনিটের মধ্যে ফিরে আসা চাই। জি স্যার। আমরা কিন্তু শিগগির শুরু করতে যাচ্ছি। ঠিক আছে স্যার। মামা, এটা হচ্ছে একটা থিয়েটার। আপনার সামনে থাকবে শুধু দুটো উইংস, আর পেছনে পুরোটাই খোলা। আপনার সামনে থাকবে হ্রদের অবারিত দৃশ্য আর দূরে দিগন্ত রেখা। যখন চাঁদ উঠবে তখন ঠিক 9:30টায় আমরা শুরু করবো আমাদের অভিনয়। চমৎকার। কিন্তু যারা এটা যদি দেরি করে তাহলে সবকিছু মাটি হয়ে যাবে। ওর বাবা আর সৎ মা সব সময় চোখে চোখে রাখে ওকে। বাড়ি থেকে বেরোনো ওর জন্য কারাগার ভেঙে পালানোর স্বামী। মামা, আপনার চুল দাড়িগুলো কেন এলোমেলো দেখাচ্ছে? একটু কেটে ছেড়ে ঠিকঠাক করে নিলে ভালো হতো না? ওটাই আমার জীবনের ট্র্যাজেডি, বুঝলে? এমনকি অল্প বয়সেও আমাকে দেখতে মনে হতো বেহেড মাতালের মতো। কোনো মেয়ে কখনো আমাকে ভালোবাসেনি। আমার বোনের মেজাজটা আজকে কেমন যেন দুঃখী মনে হচ্ছে। কেন? উনি খুব হতাশ হিংসুটে। আমার এই অভিনয় নাটকটির প্রতি উঠতে আছেন, কারণ ওর বদলে যারা এখন অভিনয় করছে এতে, উনি কিন্তু আমার নাটক করেও দেখেননি, কিন্তু ঠিকই ঘৃণা করে। সত্যি কি যে ধারণা তোমার! এই খুদের মন্ত্র দিয়ে যারা একটা বাজিমাত করে দিবে, উনি নয়, এ কথা চিন্তা করে খেতে আছেন উনি। মানসিক অস্বাভাবিকতা। আমার মা তবে উনি বেশ প্রতিভাময়ী, বুদ্ধিমতী, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। একটি বই পড়তে পড়তে পুকুরি কেঁদে উঠতে পারেন, মুখস্থ আবৃত্তি করতে পারেন নিখাসর লেখা, আবার অসুস্থ মানুষকে সেবা করতে পারেন সমস্ত অন্তর দিয়ে। কিন্তু ওর সামনে অন্য কোনো মহিলার প্রশংসা করার চেষ্টা করে দেখুন একবার, তাহলেই হয়েছে। ওকে ছাড়া আর কারোর প্রশংসা করতে পারবেন না আপনি। কিন্তু এই গ্রাম দেশে আমরা এরকম ঢালাও প্রশংসা করতে পারি না ওর, তাই তো মেজাজ পিরিকি। তাছাড়া নানা রকম কুসংস্কার আছে। 3টি মোমবাতি জ্বলতে দেখলে ভয় পেয়ে যান, 13 শব্দটি নিয়ে তো রীতিমতো আচমকা আছে। এছাড়াও ওডেসে একটি ব্যাংকে 70,000 রুবল জমা আছে, আমি ঠিক জানি। কিন্তু ওর কাছে একবার টাকা ধার করার চেষ্টা করে দেখুন, কামনায় ঘুমিয়ে পড়বে না। তোমার মা সম্পর্কে তোমার ধারণা খুব বিরূপ। তোমার মা তোমার নাটক কি পছন্দ করে? আমার মা আমাকে ভালোবাসেন, 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 ভালোবাসেন। দেখুন দেখুন, আমার মা আমাকে ভালোবাসেন। আর উনি বাসবেনই বা কেন? উনি তো উচ্ছল ভাবে বেঁচে থাকতে চান, প্রেম করতে চান, ঝলমলে রঙের জামা পরতে চান। আর আমি তো 25 বছরের যুবক। আমাকে দেখলে ওর মনে পড়ে যায় এখন আর ও যুবতী নয়। আমি যখন ওর সামনে থাকি না তখন উনি 33 বছরের যুবতী, আর যখন সামনে থাকি তখন 43 বছরের প্রবাদ। তাছাড়া উনি মনে করেন থিয়েটারের কোনো কাজে আমি লাগবো না, অথচ উনি থিয়েটার ভালোবাসেন। তিনি মনে করেন এতে করে উনি মানবতার সেবা করছেন।
কিন্তু মামা, আমার মতে বর্তমান থিয়েটার যৌনতা ছাড়া কিছু নয়। এতে আছে শুধু সেই বস্তা পচা সংস্কার আর প্রথাগত ব্যবসা। আমি যখন সেই 3টি দেয়াল ঘেরা ঘরটিতে পর্দা উঠতে দেখি, আমি যখন দেখতে পাই ওই সব মহান ও প্রতিভাবান ব্যক্তি, পবিত্র শিল্পের নমস্য পুরোহিতগণ মঞ্চের কৃত্রিম আলোয় মানুষ যেভাবে খায়, পান করে, প্রেম করে, ঘুরে বেড়ায়, সেগুলো তুলে ধরেন। আমি যখন শুনতে পাই তারা গতানুগতিক শব্দাবলী আর শূন্য গর্ভ দৃশ্যের ভিতর থেকে নীতি কথা উদ্ধার করার চেষ্টা করেন, সেই সব নীতি কথা যা সহজবোধ্য প্রতিদিন আমরা বলে থাকি, আমি যখন সেই একই জিনিসের, সেই পুরনো জিনিসেরই হাজার রকম রূপী উপস্থাপনা দেখি, সেই একই জিনিস, সেই একই কথা, আমি তখন পালিয়ে যাই। মহাপাত্রা যেমন আইপিএল টাওয়ারের স্থূলতা দেখে পীড়িত হয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিলেন। এই থিয়েটার ছাড়া আমরা বাঁচতে পারি না। আমাদের প্রয়োজন নতুন শিল্প প্রকরণ, নতুন ধারণা চাই আমরা। আর তা যদি না পাওয়া যায়, আমাদের সত্যি কিছু নেই মামা। মাঝে মাঝে খুব সাধারণ আর স্বার্থপর মানুষের মতোই আমার মা একজন বিখ্যাত অভিনেত্রী বলে আমার খুব কষ্ট হয়। আমার মনে হয় আমার মা যদি একজন সাধারণ মানুষ হতেন, তাহলে যদি আমি অনেক বেশি খুশি হতে পারতাম মামা। এই যে লজ্জা একটা ভাস্কর অবস্থার কথা আপনি কি করে চিন্তা করতে পারেন? বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্র থাকার সময় আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে এসেছি। আমাদের সম্পাদকের ভাষায় এমন এক অবস্থা যা আমার নিয়ন্ত্রণ আমার পাসপোর্টে পরিচয় দেওয়া নিম্নবিত্ত পরিবারের সদস্য আমি। আমার জন্ম আমার বাবা ছিলেন একজন নাম করা তৈরি বুঝুয়া, একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন, আপনারা জানেন। কিন্তু যখন ওইসব শিল্পী আর লেখকেরা আমার মার ড্রয়িং রুমে জড়ো হয়ে যখন আমার দিকে মনোযোগ দেওয়ার ভান করতেন, আমার মনে হতো তারা আমার দিকে তাকিয়ে তারা আমাকে মেপে দেখছেন। এইসব মানুষের মধ্যে আমি কি বড় একা, কি অস্তিত্বহীন। এই ভালো কথা, তুমি আমাকে বলতে পারবে এই লেখক লোকটি কেমন, সবসময় কেমন চুপচাপ এবং নীরব? একে বোঝা মনে হচ্ছে বেশ কঠিন। হ্যাঁ, উনি বেশ বুদ্ধিমান, অবিচলিত। আমার তো মনে হয় খুব চমৎকার একজন মানুষ। 40 বছর হতে তার এখন অনেক দেরি, কিন্তু তিনি এখনই বিখ্যাত। জীবনের ভালো দিকগুলি তার খুব বড়। এই যেমন ধরুন তার লেখা, কিভাবে বলবো আমি, খুব চাতুর্যপূর্ণ ও চমৎকার। তবে আপনি যদি তলস্থায় বা ভোলা পড়েন, তাহলে আপনার ত্রিগোণী পড়তে তেমন ভালো লাগবে। তুমি তো জানো অনেক আগে আন্তরিকভাবে আমার দুটো জিনিস আমি চাইতাম। এর একটি হচ্ছে একজন উপন্যাসিক, কিন্তু এই কোনোটি আমার দ্বারা হয়ে ওঠেনি। কিন্তু একজন অপ্রধান লেখক হয়ে ওঠা কিন্তু কম কথা নয়। শুনতে পাচ্ছি ওকে ছাড়া আমি পারবো না বাবা, পারবো না। ছাপার খুব ভয় লাগছিল। বাবা যদি আসতে না দেন, তবে কিছুক্ষণ আগে আমার স্বপ্নকে নেমে বেরিয়ে গেছে। তারপর দ্রুত ঘোড়া চালিয়ে ছুটতে ছুটতে চলে এলাম। আমি এখন খুশি। তোমার ছোট্ট সুন্দর চোখ দুটো দেখে মনে হচ্ছিল আধ ঘন্টার মধ্যে আমাকে যেতে হবে। আমাদের তাড়াতাড়ি করা উচিত। মামা, শুরু করার সময় তো হয়ে গেছে, আমাদের গিয়ে সবাইকে ডেকে আনা উচিত। তুমি থাকো, আমি যাই, সবাইকে ডেকে ডেকে নিয়ে আসি। আর তো কাজ পড়ে আছে।
বাবার সংখ্যা কিছুতেই জানতে আমি এখানে আসি। ওদের মত এটা অভিনেতার আড্ডাখানা। আমার মঞ্চে অভিনয় করার ব্যাপারে আমাকে বেশ ভীতি আছে। আমাকে যেতে হবে। না না, যেও না, যেও না, আমি ভিক্ষা চাইছি তোমার কাছে। আমাকে যেতে হবে। আচ্ছা রিনা, আমি যদি তোমার সাথে তোমার বাড়ি পর্যন্ত যাই, আর রাত আমি তোমার জানালার সামনে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করবো। তোমাকে দেখে ফেলবে, তাছাড়া কেউ যে তোমাকে চেনে না, দেখলেই ভয় ভয় করবে। আমি তোমাকে ভালোবাসি না। ইয়াকুব! জি স্যার। এই, এই, চা তুলেছে? জি স্যার। এই, মেথিলেটেড স্পিরিট আছে তোমার কাছে? জি স্যার। সালফার আছে? জি, স্যার। যাও, আমরা শিক্ষিত শুরু করবো। তোমার জন্য সবকিছু তৈরি আছে সেখানে। তোমার কি নার্ভাস লাগছে? হ্যাঁ, খুব। তোমার মা, উনি ঠিকই আছেন, ওকে আমার ভয় লাগে না। কিন্তু নুরি, ওর সামনে অভিনয় করতে আমার লজ্জা লাগছে, ভয়ও পায়। আচ্ছা, তুমি কি বেশ কম বয়সী? হ্যাঁ, দারুণ সব গল্পই লিখেছেন। ওগুলো আমি পড়িনি। তোমার নাটক অভিনয় করা কিন্তু কঠিন। সত্যিকারের জীবন্ত কোনো চরিত্র যেখানে নেই। জীবন্ত চরিত্র, জীবন যেমন কিংবা যেমন হওয়া উচিত তা দেখানোর কোনো প্রয়োজন আমাদের নেই। আমরা দেখাবো স্বপ্নে যে জীবন আমরা দেখি তা। বেশ ঠান্ডা পড়ছে এখানে। আপনি ফিরে যান দয়া করে। আরে, আপনার গ্লাভসগুলো পরে নিন। আমার বেশ গরম লাগছে। আপনি নিজে যত্ন নেন না কখনো। আপনি একজন ডাক্তার, খুব ভালোভাবে আপনি জানেন যে স্বেচ্ছাসেবী পরিবেশ আপনার জন্য কত ক্ষতিকর। আপনি শুধু কষ্ট দিতে চান, উদ্বিগ্ন করে রাখতে চান। First to love and be loved. আপনি আইরিন কোন একটার সাথে আলাদা তো লগ্ন ছিলেন যে ঠান্ডার কথা ভুলেই গিয়েছিলেন। স্বীকার করুন, আপনার কাছে কি এখনো বেশ আকর্ষণীয়। আমার বয়স এখন 55। ও কিছুই নয়, এই বয়সে কেউ ভুল হয়ে যায় না। মেয়েদের কাছে আপনি এখনো বেশ আকর্ষণীয়। আচ্ছা, কি করতে হবে আমাকে? একজন অভিনেত্রীর কাছে নিজেকে জাহির করতে আপনি এত একটিভ। আপনারা প্রত্যেকেই তাই। মানুষের স্বভাবই হচ্ছে এমন, অভিনেত্রীদের দেখে মুগ্ধ হওয়া, তাদের একটু ভিন্ন দৃষ্টিতে দেখা, মানে অন্য পেশাজীবীদের থেকে তাদের একটু আলাদা করে নেওয়া। এটা এক ধরনের আদর্শবাদ। মেয়েরা সবসময় ভালোবেসেছে আপনাকে, স্বপ্ন দিয়েছে নিজেদের। এটাও কি আদর্শবাদ? তো কি হয়েছে তাতে? আমার প্রতি মহিলাদের এই মনোভাব ভালো তো ছিল অনেক কিছু। তাছাড়া যেটা আমার মধ্যে তারা সবচেয়ে বেশি ভালোবেসেছেন তা হচ্ছে ডাক্তার হিসেবে আমার দক্ষতা। তুমি তো জানোই, আজ থেকে 10-15 বছর আগে আমি ছিলাম এই অঞ্চলের শ্রেষ্ঠ শিশু বিশেষজ্ঞ। তাছাড়া আমি সবসময় খোলাখুলি সবকিছু বলতাম। প্রিয় আমার, আমার মনে আছে ইয়াত্তরের কলকাতা থিয়েটারে ওর একটা নাটক দেখেছিলাম আমি। কি আনন্দ নাই পেয়েছিলাম, কি সুন্দর অভিনয়। আচ্ছা, আপনি জানেন কি পাশকাশা? মানে ওই কৌতুক অভিনেতা বাবে স্বাধীন এখন কোথায়? হ্যাঁ, রামপ্রিয়লোকের ভূমিকায় তিনি ছিলেন অনন্য করে। এমনকি সার্ভিসকে চেয়ে আপনি সব সময় পুরনো দিনের পুরো হাতদাদের কথাই জানতে চাইছেন। আমি কি করে জানবো উনি কোথায়? হ্যাঁ, পাশকাশা। ওর মতো মানুষ এখন আর নেই। থিয়েটারের মানুষ নেমে গেছে আইরিনের খবর না। আমরা তখন বিশাল উদ্গাস দেখতে পেতাম।
এখন গাছের গুড়ি ছাড়া আর কিছুই দেখতে পাই না। একেবারে যথার্থ বলেছেন সবকিছু। আজকাল অসাধারণ প্রতিভাবান লোক খুব বেশি নেই, কিন্তু গর্ভত্বগুলি তার আগের চেয়ে অনেক বেশি ভালো। এই ব্যাপারে মোটেই আমি আপনার সাথে একমত নই, তবে এটা অবশ্যই রুচির ব্যাপার। কোস্তাইয়া, কখন শুরু করছো তোমরা? এই তো মিনিট খানেকের মধ্যে, একটু ধৈর্য ধরো মা। Oh, Hamlet, speak no more. Thou trans mine eyes into my very soul, and there I see such black and green spores as we not in their fate. And let me wring thy heart, for so I shall, if it be made of penetrable stuff. ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, এবার আপনাদের মনোযোগটুকু আমাদের দিকে দিন। এক্ষুনি শুরু করতে যাচ্ছি আমরা আমাদের অভিনয়। প্রাচীন দিনের মহান সত্তা হতো, তুমি রাতের আধারে ভেসে যেতে এই হ্রদের ওপর দিয়ে, আমাদের আর 2.5 লক্ষ বছর পরে দিনগুলোকে নিয়ে আসতে আমাদের স্বপ্ন। আজ থেকে 2.5 লাখ বছর পর কিছুই থাকবে না। তাহলে সেই শূন্যতায় ওদের দেখাবো আমরা। দেখা তাহলে, আমাদের তো এক্ষুনি ঘুম পাচ্ছে। সব মানুষ, সিংহ, ঈগল, হরিণ, বার্সিঙ্গা, বাকরসা, গভীর পানি নিঃশব্দ মাছ, তারা মাছ সবাই তাদের নিজের নিজের কাজ করে হারিয়ে গেছে। পৃথিবীতে প্রাণীর কোনো অস্তিত্বই নেই। বৃথায় নরম আলো ছড়িয়ে রয়েছে চাঁদ। তৃণভূমিতে সপ্তম জেগে ওঠা কোনো সারস পাখি। বাগানের উপর গাছগুলোতে শোনা যায় পাখি পুজো। এখন শুধু ঠান্ডা, ঠান্ডা আর ঠান্ডা। কোথাও কেউ নেই, কেউ নেই, নেই। কি ভয়ঙ্কর, ভয়ঙ্কর। পৃথিবীর সকল জীবন্ত বস্তু রূপান্তরিত হয়েছে পরম সত্তা তাদের পরিণত করেছে পাথর, পানি ও মেঘে। বিশ্বের এই একমাত্র আত্মাটি হচ্ছে আমি, মহান আলেকজান্ডার, সিজার, শেক্সপিয়ার, নেপোলিয়ন এবং ক্ষুদ্র একটা যোগের আত্মা। সবকিছু বিলীন হয়ে গেছে আমার মধ্যে। আমি শুনছি সবকিছু শোনাচ্ছে। আমি একা 100 বছরের মধ্যে একবার মাত্র আমি আমার ঠোঁট দুটি নারীর কথা বলার জন্য, আর পরম শূন্যতার মধ্যে বিনয়ের সুর বেজে ওঠে আমার কণ্ঠে। তোমরা কেউ তা শুনতে পাও না, কেউ না। শয়তান তোমাদের সৃষ্টি করেছে, এই বদ্ধ জলাভূমিতে জন্ম হয় তোমাদের, আর দিনের আলো ছড়িয়ে না পড়া পর্যন্ত কোনো চিন্তা, কোনো ইচ্ছা, কোনো আকাঙ্ক্ষা ছাড়াই ঘুরে বেড়াও তোমরা। গভীর শূন্যভাবে নিক্ষিপ্ত একজন বন্ধুর মতো আমিও জানি না আমি কোথায়, কিংবা কি না ঘটবে আমার সাথে। আমি ভুলে গিয়েছিলাম নাটক লেখার এবং অভিনয় করার অধিকার কেবল নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে রয়েছে। সেই একচেটিয়া অধিকারের সীমা আমি ভঙ্গ করেছি, অর্থাৎ আমার পক্ষে। কি ব্যাপার, কি হয়েছে? আইরিনা, লক্ষ্মীটি, একজন যুবকের আত্মমর্যাদায় তোমার এইভাবে আঘাত করা উচিত হয়নি। কিন্তু কি বলেছি আমি ওকে? তোমার কথায় ও আঘাত পেয়েছে। ও নিজে তো বলেছে যে একটা তামাশা, আর আমিও একটু তামাশাই করেছি কেবল। ওই একই ব্যাপার। অথচ এখন দেখা যাচ্ছে ও অসাধারণ একটা নাটক লিখেছে,
চিন্তা করে দেখো এই যে নাটক এবং সালফারের গন্ধ আসলে কোনো তামাশা নেই। আসলে ও আমাদের শিক্ষা দিতে চেয়েছিল। ও আমাদের দেখাতে চেয়েছিল কিভাবে নাটক লেখা উচিত এবং কোন ধরনের নাটকে আমাদের অভিনয় করা উচিত। সত্যি ব্যাপারটা একেবারে অন্যের হয়ে দাঁড়িয়েছে। এসব বাহ্য আড়ম্বরে তীর্যক কথাবার্তা যে কেউতে ক্লান্ত হয়ে উঠতে পারে। তাছাড়া নিশ্চয়ই আমার একটু স্বাধীনতা আছে। ও আসলে গভীর মনে এবং জটিল প্রকৃতি। ও তোমাকে আনন্দ দিতে চেয়েছিল। ও সত্যি, যদি তাও হয় তবে সে সাধারণ কোনো নাটক বেছে নেয়নি। ও আমাদের এসব অবক্ষয় গান শুনতে বাধ্য করেছে। তামাশা হিসেবে আমি অবশ্যই এসব উদ্ভট কথাবার্তা শুনতে রাজি আছি, কিন্তু আমরা এখানে ভান করছি নতুন সৃজন সঙ্গীত শিল্পে নতুন একটি যুগে। তাছাড়া আমি যেভাবে এগুলো নিই তাতে আমি মনে করি এই নাটকে নতুন কোনো রীতি নেই, কেবল বাজে একটি মেজাজি আছে। যে যা লিখতে চায় এবং লিখতে পারে তাই সে লেখে। ওর যা ইচ্ছে এবং ও যা পারে তাই সে লিখুক, কেবল আমাকে এর থেকে বাইরে রাখতে হবে। জুপিটার, তুমি খুব রেগে গেছো। আমি জুপিটার নই, একজন মেয়ে মানুষ। তাছাড়া আমি রেগে উঠি। আমি কেবল এই জন্য বিরক্ত হয়েছি যে একজন তরুণ এমন বিরক্তিকর ভাবে তার সময় নষ্ট করছে। ওকে আঘাত দেওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। দেখুন, আমি বস্তু এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য কিছু দেখি না। আত্মা তো বস্তু কণা সমন্বয় সৃষ্টি। আর আপনাকে বলছি, আমাদের মতো লোকেরা, মানে আমাদের মতো শিক্ষকেরা কিভাবে এই সমাজে বেঁচে থাকে। আমাদেরকেও নিয়ে যে নাটক লেখা হতে পারে। কঠিন জীবন আমাদের, অত্যন্ত কঠিন জীবন। খুব খারাপ হবে না ব্যাপারটা। কিন্তু এখন আমাদের নাটক নিয়ে কথা না বলাই ভালো। এটা খুব চমৎকার একটা সন্ধ্যা। সব বাড়ির আকর্ষণ ছিল সে। আসুন পরিচয় করিয়ে দিই। ডক্টর ইয়েভিনসন ডেভিস। এখনো আকর্ষণীয়, কিন্তু তখন ওর আকর্ষণ ছিল অপ্রতিরোধ্য। প্রিয় আমার বিবেক আমাকে তাড়া করছে। আমার অসহায় ছেলেটির অনুভূতিতে কেন যে তখন আমি আঘাত দিয়েছি, খুব খারাপ লাগছে আমার। আমি যাই, খুঁজে দেখি ওকে। দয়া করে যাও মা। আমার মনে হয় আমরা নাটকটি করছি না। আমি এখন বেরিয়ে আসতে পারি। শুভ সন্ধ্যা। চমৎকার, সত্যি খুব চমৎকার। তোমার অভিনয় আমার খুব ভালো লাগছে। তুমি জানো, তোমার এই সুন্দর চেহারা সুরেলা কণ্ঠ নিয়ে এই গ্রামে পড়ে থাকা তোমার মোটেই উচিত নয়। এটা একটা অপরাধ। তাছাড়া অভিনয় যে তোমার একটা দারুণ দক্ষতা আছে এই ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। তোমার অবশ্যই মস্ত অভিনয় করতে যাওয়া উচিত। এটা আমার স্বপ্ন। কিন্তু তা কখনো সম্ভব নয়। এর বলতে পারি কি করবে আর কি করবে না। এখন এসে তোমার সাথে পরিচয় করি। ইনি হলেন বোরিস আলেকজেয়েভিচ স্ত্রীহই। আমি খুব খুশি হলাম। আপনি যা কিছু লেখেন আমি সবসময় পড়ি। লজ্জা করবে না মা, উনি খুব বিখ্যাত একজন মানুষ।
ভিতরে ভাব পাচ্ছি আমি। এটা একটা অদ্ভুত জি স্যার, বন্ধ করো। ঠিক আছে স্যার। যেমন বলছিলেন, এটা একটা অদ্ভুত নাটক, তাই না? আমি মোটেই কিছু বুঝিনি, কিন্তু ভালোই লাগছিল আমার। আপনি এমন আন্তরিকভাবে অভিনয় করছিলেন, আর চারপাশের দৃশ্যগুলো ছিল চমৎকার। এই হ্রদে নিশ্চয়ই অনেক মাছ আছে। হ্যাঁ, মাছ ধরতে আমার খুব ভালো লাগে। আমার নিজের ব্যাপারে আমি বলতে পারি, শেষ বিকেলে কোনো নদীর তীরে বসে আপনার দিকে তাকিয়ে থাকার মতো আনন্দের ব্যাপার আর কিছুই নেই। আমি ভাবতাম সৃজনশীল কাজ যারা করেন তাদের কাছে বুঝে এসে আমাদের কিছু হতেই পারে না। তোমার ওভাবে কথা বলা উচিত হচ্ছে না। কেউ যখন খুব গভীর সব শব্দ দিয়ে কথা বলে তখন উনি খুব বিব্রত হয়ে পড়ে। আমাকে যেতে হবে, বিদায়। কোথায় যাবে তুমি? এত তাড়াহুড়ো করছো কেন? আমরা তোমাকে মোটেই যেতে দিচ্ছি না। আমার বাবা আমার জন্য অপেক্ষা করছেন। ও আপু, এত তাড়া কিসের তো? আর মাত্র 1 ঘন্টা থাকো। না না, আমাকে যেতে হয় পিটার লাইব্রেরিতে। আমি আসছি। সত্যি অভাবী মেয়ে। লোকে বলে ওর বাবার সমস্ত সম্পত্তি ওর মার কাছ থেকে পাবে, আর এখন মেয়েটির কিছুই নেই। ওর বাবা এর মধ্যে তার দ্বিতীয় স্ত্রীর নামে সবকিছু উইল করে দিয়েছে। সত্যি একেবারে লজ্জাজনক একটা ব্যাপার। হ্যাঁ, ওর বাবা পদমুক্ত কিছু শুয়োরের বাচ্চা। এটিও বদমাস্টার উপযুক্ত বিশেষণ। বন্ধুগণ, বাতাস কেমন যেন ভারী হয়ে উঠছে, আর আমার পা দুটো এমন ব্যথা করছে। তোমার পা ওগুলো বোধহয় কাঠের তৈরি, ও পা দিয়ে তুমি মোটেই হাঁটতে পারবে না। এসো আমার সাথে এসো। হ্যাঁ, বলছিলাম 5টা সালে আপনি দেখছি এখন সেই আপনি কথাই রয়ে মার্শা, এখানে এসো তো। তোমার বয়স 22 আর আমার বয়স তোমার বয়সের প্রায় দ্বিগুণ। ডক্টর ইয়েভিন সার্গেভিস, আমাদের মধ্যে কাকে আপনার কম বয়সী বলে মনে হয়? অবশ্যই আপনাকে। আপনি একেবারে ঠিক বলেছেন, কিন্তু কেন? কারণ আমি সবসময় হাঁটাচলা করি, সব ব্যাপারে খুব সজাগ থাকি। ভবিষ্যৎ নিয়ে কখনোই আমি চিন্তা করি না। বৃদ্ধ বয়স অথবা মৃত্যুর কথা কখনোই চিন্তা করি না, আর সেই জন্যই নিজেকে আমি কম বয়সে রাখতে পেরেছি। ভালো, এবার আমি পড়ে যেতে পারি। ও শিওর। আমরা এখন শস্য ব্যবসায় আর দুর্বল জায়গায় এসে পড়েছি। হ্যাঁ, কি পড়ে যান। সমাজের পক্ষে ঔপন্যাসিকদের বইটা অধিক আমাকে দিন। এবার আমি বলবো। কোর্স। এবার আমার পালা। হ্যাঁ, এবং এই কথা বলার অপেক্ষা রাখে না যে সমাজের পক্ষে উপন্যাসিকদের অত্যাধিক প্রশ্রয় দেওয়া এবং উৎসাহিত করা শস্য ব্যবসায়ীদের নিজেদের গুদামে ইঁদুর লালন পালন করার মতোই বিপজ্জনক। কিন্তু তবুও উপন্যাস এবং লেখকরা সমাজে বেশ জনপ্রিয়। কোনো মহিলা যদি কোনো লেখককে বিমুগ্ধ করতে চান তাহলে তার প্রশংসা, আনুকূল্য আর তোষামতের সাহায্যে তা করতে পারে। ভালো, এটা ফ্রান্সের ক্ষেত্রে সত্য হতে পারে, কিন্তু আমাদের মধ্যে সেরকম কিছুই নেই। আমরা আগে থেকে পরিকল্পনা করে কিছুই করি না। খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমার আর ট্রেগোরিনের সম্পর্কটাই দেখুন। তাহলে আমরা বেশ আনন্দেই আছি, তাই না? 3 দিনের জন্য আমরা মুক্ত এবং স্বাধীন, বাবা এবং সৎ মা কিছু ঘিরে। আচ্ছা,
তোমাকে আজ খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, পোশাকটিও ভালো আর দেখাচ্ছেও তো খুব সুন্দর। আমার কি যে ভালো লাগছে আজ। কিন্তু আমাদেরও খুব বেশি প্রশংসা করা উচিত হচ্ছে না। এ তোর জীবনে দুর্ভাগ্য। মরিস আলেক ডেভিস কোথায়? উনি ঘাটের ওখানটায় মাছ ধরছেন। আশ্চর্য, এ তোর বিরক্ত লাগছে না? কি ওটা? মহাসার সার্লি। পরের অংশটুকু তেমন ভালো লাগছে না। ওটা বোধহয় খুব সত্যি না। খুব চিন্তায় আছি আমি। আচ্ছা বলো তো, আমার ছেলেটার কি হয়েছে? ও এমন চুপচাপে বিমর্ষ হয়ে থাকে কেন? দিনের পর দিন ওই নদে গিয়ে কাটায়। খুব কম ওর সাথে দেখা হয়। ওর হৃদয়ে ঝড় হচ্ছে। আচ্ছা, ওর নাটক কি কিছু বলে শোনাবে? তেমন মজার কিছু না। পছন্দ হবে আপনার? তিনি নিজে যখন পড়ে তখন চোখ দুটো যেন জ্বলে ওঠে। মুখটা কেমন যেন বিষণ্ণ হয়ে যায়। কি সুন্দর বিষণ্ণ কণ্ঠ, আর যেন কবিত্বময় শব্দ। পেট্রোসা, পেট্রোসা, তুমি কোনো চিকিৎসাই করছো না। এটা কিন্তু ঠিক নয় পেট্রোসা। চিকিৎসা করাতে পারলে আমি নিজেও খুশি হতাম, কিন্তু আমাদের ডাক্তার সাহেব তা করাতে চান না। চিকিৎসা এই 60 বছর বয়সে? এই 60 বছর বয়সেও তো কেউ কেউ আরো কিছুদিন বেঁচে থাকতে চায়। ও ঠিক আছে, তাহলে আপনি আরো কিছুটা ভ্যালিডিয়ান ড্রপ নিতে পারেন। আচ্ছা, ও যদি এখান থেকে চলে গিয়ে খনিজ জল পাওয়া যায় এমন কোথাও গিয়ে থাকে, তাহলে ওর জন্য ভালো হয়। ঠিক, ও যেতে পারে, আমরা নাও যেতে পারে। এটা আবার কোন ধরনের কথা? এর মধ্যে তো না বোঝার কিচ্ছু নেই, একেবারে পরিষ্কার সব কিছু। একেবারে সবকিছু পরিষ্কার, যত সব আজে বাজে কথা। না, এটা মোটেও আজে বাজে কথা নয় জনাব। মদ আর ধূমপান তোমার নিজস্বতা একেবারে নষ্ট করে দিয়েছে। একটা সিগার আর ভদকা খাওয়ার পর তুমি সেই পিউতন নিকোলাবিস থাকো না, তোমার মধ্যে পিউতন নিকোলাবিসের সঙ্গে আর কিছু যুক্ত হয়ে পড়ে। নিজের সম্পর্কে ধারণা তোমার তখন বেশ গভীর হয়ে যায়। তুমি তখন ভাবতে শুরু করো তুমি যেন একেবারে ভিন্ন কিছু ছিল, অন্য আরেকজনের মতো। বেশ সুন্দর একটা জীবন তোমার, কিন্তু আমার কথাটা একবার ভাবো। 28 বছর আমি বিচার বিভাগে চাকরি করেছি। সত্যিকার কোনো কিছু সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা হয়নি। তোমরা পরিতৃপ্ত, দার্শনিক হবার ব্যাপারটি তোমাদেরই তো সাথে, কিন্তু আমি পরিতৃপ্ত নই। এই জন্য আমি দিনের সময় বেশি বেশি খাই এবং পাইপ টানি। আর তাছাড়া আমার আর কি বা করার আছে? ও, জীবনকে সিরিয়াসলি নিতে হয়, কিন্তু এই 60 বছর বয়সে যখন চিকিৎসার দরকার হয় কিংবা এমন কথা মনে আসে যেন যৌবনে কোনো আনন্দই উপভোগ করা হয়নি, তাহলে ক্ষমা করা হবে। এসব নিতান্তই নিষ্ফল ব্যাপার ছাড়া কিছু না। লাঞ্চের সময় হয়ে গেছে, আমি আসছি। বেচারি, ব্যক্তিগত জীবনে ও মোটেই সুখী নয়। এটা একেবারে বাজে কথা জনাব। তুমি এমন ভাবে কথা বলো যেন সব ব্যাপারে তুমি অভিজ্ঞ। ও পেট্রোসা, সবাই কেমন যেন নিয়েছি। এই অসহ্য একঘেয়ে গ্রাম্য জীবনের চেয়ে বিরক্তি করার কি থাকতে পারে? আর তোমরা সবাই সারাক্ষণ শুধু দার্শনিকের মতো কথা বলছো। বন্ধুগণ, আপনাদের সাথে এখানে থাকতে আমার ভালোই লাগছে। ভালো লাগছে আপনাদের কথা শুনতে, কিন্তু হোটেল কক্ষে একা বসে সংলাপ বুঝতে পারা কি এর চেয়ে ভালো নয়? একেবারেই ঠিক কথা। আপনার মনের কথা আমি ঠিক বুঝি। শহরের জীবন অবশ্যই এর চেয়ে অনেক আলাদা। স্টাডি রুমে বসে থাকো, তোমার কাজের লোকটি অনুমতি ছাড়া কাউকে সেখানে আসতে দেবে না। আর টেলিফোন তো রয়েছে, রাস্তায় বেরোলেই গাড়ি, আরো কত কি। দেখছি এখানেই সবাই। গুড মর্নিং। গুড মর্নিং। সবাইকে হাসি খুশি দেখে আমারই খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার স্ত্রী বলছে ওকে নিয়ে নাকি আজ শহরে যেতে চাচ্ছে। সত্যি? হ্যাঁ, যাওয়ার কথাই তো ভাবছি।
বেশ ভালো। কিন্তু মহোদয়া, কিভাবে যেতে চান আপনি? আমরা তো আজ রায়গঞ্জ শহরে যাচ্ছি, সবাই ব্যস্ত। কোন ঘোড়া গাড়ি নিতে চান আপনি? কোন ঘোড়াগুলো মানে? আমি কি করে জানবো কোন ঘোড়াগুলো নেওয়া যায়? গাড়ির ঘোড়া তো আমাদের রয়েছে। গাড়ির ঘোড়া? গাড়ির ঘোড়ার জন্য লাগান কোথায় পাবো? বেশ মজার কথা, আমি তো কিছুই বুঝতে পারছি না মহোদয়। কিছুই বুঝতে পারছি না। কিন্তু যদি আমাকে যেতে হয়, সেই ক্ষেত্রে আমি পদত্যাগ করছি। আপনারা আরেকজন বেলে খুঁজতে পারেন। প্রতিবেশী একই ব্যাপার ঘটে। প্রত্যেকবার ওরা আমাকে এখানে অপমান করে। আমি আর কখনো এখানে আসবো না। অভিনেত্রীকে কাঁদতে দেখা কি আশ্চর্যের ব্যাপার, তাও কিনা তুচ্ছ একটি কারণে। এই তো সনাতন একজন লেখক আমাদের খুব কাছেই রয়েছেন। তার ছবি বিক্রি হয় সবখানে, তার লেখা অঙ্কিত হয় বিদেশি ভাষায়। আর উনি কিনা সারাদিন বসে রইলেন মাছ ধরতে। কি অদ্ভুত সব। আমি ভাবতাম বিখ্যাত লোকেরা সবাই খুব দাম্ভিক হন, অহংকারী হন, কিন্তু এই তো দেখছি তারা অন্য সবার মতোই হাসেন, কাঁদেন, আবার রেগে ওঠেন। তোমার চাহনি ওর বদলে গেছে। কি শীতল তোমার চাহনি। আমার উপস্থিতি যেন বিব্রত করে তোমাকে। তুমি খুব বোকার মতো কথা বলে জানো, অনেক ইঙ্গিতের মতো। আর তুমি সংকোচটা তেমন কি আসলে নেই। মাফ করো, আমি তোমাকে বুঝতে পারছি না। ঠিক। আমার নাটকটি যেদিন ভঙ্গ হয়ে যায় সেদিন সন্ধ্যা থেকে এর শুরু। মেয়েরা ব্যর্থতাকে কখনো ক্ষমা করে না। আমি ওটা পুড়িয়ে ফেলেছি একেবারে শেষ পাতাটি পর্যন্ত। আমার প্রতি তোমার শীতল মনোভাব, আমার ভয়াবহ যন্ত্রণাদায়ক। আমার নাটক কেউ পছন্দ করেনি। আর 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 এখন মনে করছো আমিও অন্য সবার মতো সাধারণ ও গুরুত্বহীন। এটা বুঝতে পারি আমি, এটা বুঝতে পারি আমি। ও ও এক নরক যন্ত্রণা। ও আমার আমার গর্ব, আমার প্রাণশক্তি অজগরের মতো শুষে নিচ্ছে এটি। কিন্তু ওই দেখো দেখো হাজার ভরতি দেখো, একেবারে আসল হ্যামলেট। ওয়ার্স ওয়ার্স ওয়ার্স। সূর্য এখনো তোমার কাছেও আসেনি, কিন্তু তুমি এর মধ্যে অসহ্যর হয়ে উঠেছো। আর ওই রশ্মিতে ভরে যাচ্ছে তোমার দুটো চোখ। না, তোমার কোনো অসুবিধা করবো না। আর লস্যি নেই এবং ভদকা পান করে। সবসময় কালো পোশাক পরে থাকে একজন
আমাদের আজই চলে যেতে হতে পারে, একেবারেই অপ্রত্যাশিত ভাবে। খুব সম্ভব আমাদের আর দেখা হবে না। 18-19 বছর বয়সের অনুভূতি কেমন আমি ভুলে গেছি। সত্যি ওটা আমি স্পষ্টভাবে কল্পনাও করতে পারছি না। যদি তোমার বয়সটা আমি পেতাম অন্তত 1 ঘন্টার জন্য হলেও, তাহলে আমি বুঝতে পারতাম তোমার চিন্তা ভাবনা। আর কি চমৎকার তুমি! আমি আপনার মতো হতে চাই, কি জন্যে? তাহলে আমি বুঝতে পারতাম একজন বিখ্যাত প্রতিভাবান লেখকের মূল্য অবস্থাটা কেমন হয়, ব্যাপারটা কেমন লাগে মানুষের। কোন অনুভূতির কথা বলছো তুমি? আমার তো মনে হয় কোন অনুভূতির কথাই তুমি বলছো না। তাছাড়া এ নিয়ে আমি চিন্তাও করিনি কখনো। পত্রিকায় যখন আপনার সম্পর্কে লেখা বেরোয়, তারপরে কেমন লাগে আপনার? ওরা যখন আমার প্রশংসা করে তখন বেশ ভালোই লাগে আমার। আর আমাকে আক্রমণ করে কিছু লিখলে ওই কয়েকটা দিন মনটা খুব খারাপ থাকে। এক একজনের ভাগ্য কত ভিন্ন, তাই না? কেউ কেউ থাকে কেবল দিনের পর দিন একই ক্লান্ত দিনগুলো কাটিয়ে যেতেই থাকে। এরা সবাই অসুখী। আর অন্যদিকে আপনার মতো লোকেরা জীবনে একটা সৌন্দর্য আছে, অর্থ আছে। আপনি সত্যিই ভাগ্যবান। আমি তুমি খ্যাতি ও সুখ এবং এইসব উজ্জ্বল ও চমকপ্রদ জীবনের কথাই বলছো, কিন্তু তোমার এসব সুন্দর শব্দ, ক্ষমা করো আমাকে, আমার কাছে কেবল সেই সব লোভনীয় সুস্বাদু মিষ্টির মতোই যেগুলো আমি কখনো খেতে পাই না। খুব অল্প বয়স তোমার, মনটাও খুব কোমল। আপনার জীবনটা ভারী সুন্দর। কিন্তু সুন্দরী কি আছে ওখানে? যেতে হবে আমাকে, এখন কিছু লিখতে হবে। মাফ করো, আর সময় দিতে পারছি না। তুমি জানো বদ্ধমূল ধারণা বলতে কি বোঝায়? যেমন কেউ যদি দিনরাত কেবল একই জিনিস নিয়ে ভাবতে থাকে, ধরা যাক ওই জিনিসটা হচ্ছে চাঁদ। আমারও নিজস্ব একটা চাঁদ আছে। দিনরাত কেবল আমি একটি চিন্তাতেই আচ্ছন্ন থাকি। আমাকে লিখতে হবে, আমাকে অবশ্যই লিখতে হবে। আমাকে নিশ্চয়ই একটি লেখা শেষ করার পর আমার কেবল মনে হতে থাকে আরেকটি লেখা শুরু করতে হবে, তারপর আরেকটি, তারপর আরেকটি। আমি খুব দ্রুত লিখি, একেবারে না থেমে। এছাড়া আর কিছু করতে পারি না আমি। এর মধ্যে উজ্জ্বল বা সুন্দরের কি আছে বলো? একেবারে অর্থহীন একটা জীবন। এই যে আমি তোমার সাথে এখানে আছি, আমার এত ভালো লাগছে, অথচ আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না যে একটি অসমাপ্ত উপন্যাস আমার জন্য অপেক্ষা করছে। নিজের কাছ থেকে অবসর নিয়ে আমার হয়ে ওঠে না, আর কেবলই মনে হয় আমি যেন নিজেই আমার জীবনকে নিঃশেষিত করছি। আমি কি আবহাওয়া বলছি, তাই না? তুমি কি মনে করো আমার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা আমাকে সুস্থ মস্তিষ্কের মনে করে? না, ওরা ভাবে আমি একজন পাগল। অনেক সময় আমার ভয় হয় ওরা আমাকে জোর করে একদিন অবৃষ্টিনের মতো উন্মাদ আশ্রমে নিয়ে যাবে। ওহ, কি ভয়ঙ্কর সেসব চিন্তা! কিন্তু তবুও আপনি কখনো নিজেকে সুখী মনে করেননি? হ্যাঁ, যখন আমি লিখি তখন আমি বেশ উপভোগ করি, কিন্তু মুদ্রিত হবার পর ওটার আমি সহ্য করতে পারি না। তখন রেগে যাই আমি, অবসন্ন মনে হয় নিজেকে। এরপর লোকে পড়ে আর বলে, চমৎকার, খুব বুদ্ধি করে লিখেছেন তিনি এটি। বেশ ভালো, তবে তলস্থের সাথে এর কোনো তুলনায় হতে পারে না। মাফ করবেন, আমি আপনাকে বুঝতে পারছি না। সাফল্য আপনার ক্ষতিই করেছে। সাফল্য? কিসের সাফল্য? নিজেকে কখনো আমি পছন্দ করিনি। লেখক হিসেবে আমি একদম পছন্দ করি না। এই দেশকে আমি ভালোবাসি। এদেশের
মানুষকে আমি ভালোবাসি। আমি মনে করি এদেশের মানুষের দুঃখ কষ্ট তাদের ভবিষ্যৎ সম্পর্কে লেখা আমার কর্তব্য। কিন্তু যা কিছু আমি লিখি সেগুলো শুধু অর্থহীন বাক্য মাত্র, একেবারে মিথ্যা। আপনি খুব বেশি খাচ্ছেন। নিজের সম্পর্কে কোনো ধারণাই আপনার নেই। আমি যদি আপনার মতো লেখক হতাম না, আমার জীবনটা সাধারণ মানুষের জন্য উৎসর্গ করতাম, তাহলে তারা হয়তো আমার রথের সামনে তাদের জীবন উৎসর্গ করতো। রথ না, আচ্ছা আমি কি আগামের লোক? আমি কি এভাবে সুখী হওয়ার জন্য একজন বিখ্যাত অভিনেত্রী বা লেখক হওয়ার জন্য সব কিছু করতে পারি। আমার পরিবারের সাথে সম্পর্ক ছেদ করতে পারি। কুড়ি ঘরে থেকে রায়ে রুটি খেয়ে বেঁচে থাকতে রাজি আছি আমি। আমার অপূর্ণতার কথা জেনে আমি সব দুঃখ নৈরাশ্য সহ্য করব। কিন্তু এর বদলে আমি খ্যাতি চাই, সত্যিকারের খ্যাতি। মরিস! ওরা আমাকে ডাকছে, কিন্তু আমার মোটে এখান থেকে যেতে ইচ্ছে করছে না। কি সুন্দর স্বর্গীয় দৃশ্য, কি চমৎকার। রথের নিবাসের বাগান ধরে বাইরে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমার মা যখন বেঁচে ছিলেন ওই বাড়িতে ছিল এটা। এখানে আমার জন্ম হয়েছে। এখানকার প্রতিদিন ছোট ছোট দ্বীপ আমার চেনা। খুব সুন্দর এই জায়গাটি, কিন্তু এটা কি? শঙ্খচিল অবস্থানটি মিলছে। কি সুন্দর পাখি, সত্যি আমার একটু যেতে ইচ্ছে করছে। তুমি একটু আইরিনা নিকোলাইভনাকে বলে দেখো না। কি লিখছেন আপনি? কিছু নোট রাখছি, ছোট গল্পের একটা বিষয়। ধরো তোমার মতো এক তরুণী ছেলেবেলা থেকেই বড় হয়েছে এমনই এক হ্রদের পাশে। শঙ্খচিল যেমন হ্রদটিকে ভালোবাসে, সেও ঠিক তেমনি ভাবে ভালোবাসে হ্রদটিকে। একটি শঙ্খচিলের মতোই সুখী এবং স্বাধীন সে। কিন্তু একটি লোক সেখানে এসে পড়ে, ওকে দেখে, আর এই মৃত শঙ্খচিলটির মতোই ধ্বংস করে মেয়েটিকে। মরিস! মরিস! আমরা থাকছি। আমি আসছি।
ঠিক করেছি আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা একেবারে মূল শুদ্ধ উপড়ে ফেলব। কিন্তু কিভাবে? আমার বিয়ে হচ্ছে মেঘ ফিলিপোর সাথে। সেই স্কুল শিক্ষক? হ্যাঁ, এর মধ্যে তো আমি কোনো যুক্তি দেখতে পাচ্ছি না। কোনো আশা ছাড়াই কোনো কিছুর জন্য অপেক্ষা করে করে, আর কেন অপেক্ষা করছি তা না জেনে ভালোবাসার মধ্যে যুক্ত করছি। বিয়ে করলে ভালোবাসার কথা ভাববার সময়ই থাকবে না। নতুন আবেগ পুরনো ভালোবাসাকে তাড়িয়ে দিয়ে চলে যাবে। আর যা হোক, একটা কিছু পরিবর্তন তো হবে। আর কি নেবে? তুমি কি বলো, নেওয়া উচিত? ও ঠিক আছে। ওভাবে তাকাবেন না। আপনারা যা ভাবেন মেয়েরা তার চেয়ে অনেক বেশি না। সব সময় ভদ্র সকলের সামনে সামান্য একটু, আর আড়ালে অনেক বেশি। আপনার জন্য সৌভাগ্য কামনা করছি। আপনি সত্যি একজন ভালো মানুষ। আপনার কাছে বিদায় নিতে হচ্ছে বলে দুঃখিত। আমার মনে হচ্ছে না যে আমি চলে যাচ্ছি। আচ্ছা, আপনাকে থাকতে বলছেন না কেন? না, উনি আর এখন থাকবেন না। ওর ছেলে একেবারে নির্বোধের মতো কাজ করছে। প্রথমে নিজেকে গুলি করে আত্মহত্যা করতে চেয়েছে, আর এখন ওরা বলছে ও নাকি ডুয়েল লড়ার জন্য চ্যালেঞ্জ করবে আমাকে। এর মধ্যে ঈর্ষার ব্যাপারও আছে, তবে অবশ্য ওটা আমার ব্যাপার নয়। আমার স্কুল শিক্ষকটি ঠিক সে অর্থে চালাক নয়। গরিবগুলো আমাকে ভীষণ ভালোবাসে। গরিব হলেও আমাকে ভীষণ ভালোবাসে। আপনি একটা বই পাঠাবেন, অবশ্যই তাতে সই করে দেবে, কিন্তু পরম সম্মান নিয়ে ইত্যাদি কথা লেখার দরকার নেই। শুধু লিখবেন মারিয়াকে। যে জানে না সে কার এবং তার জীবনের লক্ষ্য। বিদায়। বলিস জোর না বেজোর? জোর। তার মানে না, আমি আমার ভাগ্য পরীক্ষা করছিলাম মঞ্চে অভিনয় করতে পারবো কিনা। এ ব্যাপারে আমার যদি একটু পরামর্শ দিত। এ ব্যাপারে কেউ পরামর্শ দিতে পারে না। আমাদের পরস্পরের কাছ থেকে বিদায় নিয়ে সম্মত হয়েছে। সম্ভবত কখনোই আমাকে দেখা হবে না। এই ছোট উপহারটি আপনার জন্য। এর এক পাশে আপনার ভিন্ন রাস্তার বইটির নাম খোদাই করা আছে, আর অপর পাশে আমার নাম। সুন্দর, চমৎকার একটি উপহার। মাঝে মাঝে আমার নিশ্চয় সেই রৌদ্র উজ্জ্বল দিনটিতে তোমাকে যেমন দেখেছিলাম, সেই কথাটি আমার মনে থাকবে। মনে আছে তোমার? এক সপ্তাহ আগে সেদিন তুমি তোমার সেই হালকা রঙের পোশাকটি পরেছিলে। আমরা অনেকক্ষণ বসে কথা বলেছিলাম। বসার জায়গা থেকে একটি সাদা সংকোচে পড়েছিল। একটা সম্ভব ছিল।
আগে কে বেরিয়ে গেল? না, হ্যাঁ, তোমাদের অসুবিধা করার জন্য আমি দুঃখিত। আশা করি তোমার সব বাধা হয়ে গেছে। হ্যাঁ। পেট্রোসা, তোমার এখানেই থাকা উচিত। তোমাকে ছাড়া এখানে থাকতে আমার খুব কষ্ট হবে। কিন্তু শহরে গিয়ে তুমি কি করবে? বিশেষ কিছুই না, ওখানে কাউন্টি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আমি এই বদ্ধ জীবন থেকে বেরিয়ে পড়তে চাই, অন্তত 2-1 ঘন্টার জন্য হলেও। একটা সময় আমি ঘোড়াগুলো আনতে বলে দিয়েছি, ঘোড়া আসলেই আমি বেরিয়ে পড়বো। পেট্রোসা, তোমার এখানেই থাকা উচিত। নিজে যত্ন নিও, আর যেন ঠান্ডা না লাগে। পেট্রোসা, আমার ছেলেটাকে দেখো, কি দেখে শুনে রাখো। সৎ পরামর্শ। আমি তো চলেই যাচ্ছি। আমি হয়তো কোনোদিনই জানবো না কনস্টান্টিন কেন নিজেকে গুলি করেছে, কিন্তু আমার বিশ্বাস বিশ্বের আসল অতিথিগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে গেলেই ভালো। আমি কি করে বলবো? অন্য কারণ তো থাকতে পারে। তাছাড়া ওর মতো একটা বুদ্ধিমান ছেলে গ্রাম দেশে বনের মধ্যে বাস করছে। ওর অর্থ, যশ, প্রতিপত্তি, ভবিষ্যৎ কিছুই নেই। সে মনে করে অন্যের দানের দায় এখানে বিখিরির মতো বেঁচে আছে। আত্মমর্যাদা আছে ওর, এটা বিস্ময়ের কিছু না। আমি ওর জন্য চিন্তিত পেট্রোসা। ওর কি কোনো একটা কাজ দরকার? আমি মনে করি সবচেয়ে ভালো হয় তুমি যদি ওকে কিছু টাকা দাও। প্রথমে ওর উপযুক্ত কাপড় চোপড় দরকার। গত 3 বছর ধরে একই ছেঁড়া জ্যাকেটই পরছে সে, তোর কোনো ওভার কোটে না। তাছাড়া ছেলেটি যদি একটু মজা করতে চায়, কোথাও একটু ঘুরতে যেতে চায়, এতে বিশেষ কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, সুটের টাকাটা হয়তো এর মধ্যে আমি ওকে দিতে পারবো, কিন্তু কোথাও বেড়াতে যাওয়া না পেট্রোসা, না। সুটের টাকাটা ওই মুহূর্তে আমি ওকে দিতে পারবো না। আমার কাছে টাকা নেই পেট্রোসা। ঠিক কথা। আমাকে মাফ করে দিও, বিরক্ত হয়ে গেল। আমি বিশ্বাস করি তুমি একজন কোমল মহিলা। সত্যি আমার কাছে কোনো টাকা নেই। খুব স্বাভাবিক। আমার যদি অনেক টাকা থাকতো আমি নিশ্চয়ই ওকে দিতাম, কিন্তু আমার পেনশনের সমস্ত টাকা আমার বেলে নিয়ে যায়। ওগুলো ছাগল, ভেড়া আর মৌমাছিদের পিছনে খরচ করে সবকিছুই নষ্ট হয়। ঘোড়াগুলো কখনোই আমাকে ব্যবহার করতে দেয় না। ঠিক আছে, টাকা আমার আছে। আমি একজন অভিনেত্রী, কিন্তু কেবল পোশাকের বিল দিতে দিতেই আমার সব টাকা ফুরিয়ে যায়। আমি তোমাকে বিশ্বাস করি তুমি একজন বহু পেট্রোসা, 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 কে আছো? সাহায্য করো, কে আছো? পেট্রোসা, পেট্রোসা, কে আছো? সাহায্য করো। পেট্রোসা, পেট্রোসা। তাড়াতাড়ি তুলো। মামার আজকাল প্রায় আমার ঘরে। মামা, এখন আপনার কিছুক্ষণ বিশ্রাম করা উচিত। আমি এখন কিছুক্ষণ শুয়ে থাকি। ঠিক আমি শহরে যাবো। কি ভয়ঙ্কর কথা বলছেন আমাকে। গ্রামে থাকলে উনি খুব মন মরা হয়ে যান, স্বাস্থ্যের পক্ষে ভালো হয় না। মা, তুমি যদি হঠাৎ দয়ালু হয়ে মামাকে কয়েক হাজার রুবল ধার দিতে, তিনি অন্তত 1 বছর শহরে থাকতে পারতেন। কনস্টান্টিন আমার কাছে টাকা নেই। আমি একজন অভিনেত্রী, ব্যাংকার নই।
মা, আমার ব্যান্ডেজগুলো একটু বদলে দেবে? তুমি এত সুন্দর করে যে ওটা করো। ডাক্তার আজও দেরি করছে। তুমি তো বলেছিলেন 10টার মধ্যে ফিরবেন, কিন্তু দুপুর তো গড়িয়ে যাচ্ছে। বসো এখানে, বসো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা পাগড়ি পরে আছো। গতকাল রান্নাঘরে এসে কয়েকজন অচেনা লোক জিজ্ঞেস করছিল তোমার জাতীয়তা কি। দেখি, তোমার ক্ষতস্থান একেবারে শুকিয়ে এসেছে, সামান্য একটু জায়গা এখন বেরিয়ে আছে। হোসেইয়া, আমি চলে গেলে বন্দুক নিয়ে আবার খেলা করবে না কখন? করবে? না মা, ওই সময় কেমন জানি বেপরোয়া হয়ে গিয়েছিলাম, নিজের উপর কোনো নিয়ন্ত্রণই ছিল না। আর কখনো এমন হবে না, কখনো এমন হবে না। মা, তোমার হাতে জাদু আছে মা। মা, তোমার মনে আছে আমি তখন খুব ছোট ছিলাম, তুমি তখন সরকারি সাহায্যপ্রাপ্ত একটা থিয়েটারে অভিনয় করতে। আমাদের বাড়ির উঠোনে একটা মারামারি হয়েছিল, আহতদের একজনকে তুমি ওষুধ লাগিয়ে দিয়েছিলে, ওর ছেলে মেয়েকে টাবে বসিয়ে গোসল করিয়েছিলে। তোমার মনে নেই? না, মনে নেই। ওখানে কয়েকজন ব্যালে নর্তকীও থাকতো, তারা তোমার সাথে এসে কফি খেত। হ্যাঁ, ওটা মনে আছে আমার। ওরা খুব প্রাণ ছিল। এর অনেক দিন পরে, মাত্র কয়েকদিন আগে, আমার মনে হচ্ছিল ছোটবেলায় যেমন তোমাকে ভালোবাসতাম, এখনো তেমনি গভীর ভাবে তোমাকে ভালোবাসি মা। কিন্তু ওই লোকটা কেন তোমাকে এমন করে আচ্ছন্ন করে রেখেছে? কনস্টান্টিন, তুমি ওকে বুঝতে পারোনি। ও এমন একজন সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তি, অথচ ওকে যখন বলা হলো আমি ডুয়েল লড়ার চ্যালেঞ্জ করছি, ওর সম্মান বোধ ওকে কাপুরুষের মতো আচরণ করা থেকে বিরত রাখতে পারেনি। ও চলে যাচ্ছে, কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছে। বাজে বকো না কনস্টান্টিন, আমি ওকে যেতে বলছি। সম্মানিত ব্যক্তি, অথচ এখানে আমরা ওকে নিয়ে প্রায় ঝগড়া করতে বসছি, আর ও এখন হয়তো বাগানে বসে ইনার প্রশংসার গুণগান গেছে, অথবা ড্রয়িং রুমে বসে ইনার প্রশংসার গুণগান। ওকে বোঝাতে চাইছে যে সে সত্যিকারের একজন প্রতিভাবান ব্যক্তি। এসব বাজে কথা বলে তুমি আনন্দ পাও কনস্টান্টিন? কনস্টান্টিন, আমি ওকে শ্রদ্ধা করি। আমি ওকে শ্রদ্ধা করি না। সম্পর্কে বাজে কথা বলবে না। আমি ওকে শ্রদ্ধা করি না। তুমি আমাকে বোঝাতে চাও যে সে সত্যিকারের একজন প্রতিভাবান ব্যক্তি, কিন্তু ক্ষমা করো আমাকে, আমি মিথ্যা বলতে পারবো না। ওর নাটক করতে আমার খুব বাজে লাগে। ওটা তোমার ঈর্ষা। যেসব সাধারণ মানুষ নিজেদের সম্পর্কে অযৌক্তিক দাবি করে, তারা সত্যিকারের প্রতিভাবান লোকদের খাটো করে দেখতে চায়, নিম্নমানের আত্মপ্রসারণ করে। যদি প্রতিভার কথা বলতে হয়, তাহলে বলতে হবে তোমাদের সবার চেয়ে আমার প্রতিভা অনেক বেশি। তোমরা হচ্ছে প্রচলিত কিছু উপাসক, আত্মপ্রতারক। শিল্পকলার ক্ষেত্রে আজ তোমরাই সেরা জায়গাগুলো দখল করে নিয়েছো। তোমরা যা করো সেটাকে মৌলিক আর যথার্থ বলে মনে করো, আর আর অন্য সবকিছুকে তোমরা উপহাস করো, মাটি চাপা দিয়ে রাখো। তোমাদের এই মূল্যায়ন আমি স্বীকার করি না। তোমাকে অথবা তাকে আমি স্বীকার করি না। তুমি হলে একজন অধপতিত কনস্টান্টিন।
মা মা আমি আর কিছু লিখতে পারছি না মা আমি আর কিছু লিখতে পারছি না আমার সমস্ত আশায় শেষ হয়ে গেছে না বাবা আর কেঁদো না সাহস হারিও না তুমি ওইখান থেকে চলে যাবে আর মেয়েটি শুধু তোমাকে ভালোবাসবে শুধু তোমাকে তুমি কেঁদো না কোস্তাইয়া আমরা ঠিক করে ফেলছি কোস্তাইয়া ঠিক করে ফেলছি তুমি কেঁদো না ঠিক আছে মা তুমি শুধু আমাকে ওর সাথে দেখা করতে বলো না এটা আমার জন্য কষ্টকর পৃষ্ঠা 121 হ্যাঁ পৃষ্ঠা 121 দিন ও রাত্রি পৃষ্ঠা 121 হয়তো ডাক্তার আমার ব্যান্ডেজ লাগিয়ে দিলেন একাদশ ও দ্বাদশ লাইন এই তো আমার জীবন যদি কখনো তোমার প্রয়োজন হয় তবে তুমি তা এসে নিয়ে যেও আমার জীবন যদি কখনো তোমার প্রয়োজন হয় তবে তুমি তা এসে নিয়ে যেও আমার জীবন যদি বরিস তোমার প্রয়োজন হয় তবে বরিস আশা করি তোমার সব বাধা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কেন এত খারাপ লাগছে আমার কেন আমার হৃদয়কে এত মথিত করছে এই কথাগুলো আমার জীবন যদি কখনো তোমার প্রয়োজন হয় তবে তুমি তা এসে নিয়ে যেও আরেকটা দিন থেকে গেলে হয় না চলো থেকে যাই প্রিয়তম আমার আমি জানি তোমাকে এখানে কে ধরে রাখছে কিন্তু নিজেকে সংযত করো তুমি একটু নেশাগ্রস্ত হয়ে গেছো নিজেকে সংযত করার চেষ্টা করো তুমিও নিজেকে সংযত রাখার চেষ্টা করো যুক্তি দিয়ে বিচার করে দেখো আমি তোমাকে অনুরোধ করছি আমার প্রতি সদয় হও মুক্তি দাও আমাকে ও কি তোমাকে এত দূর মোহিত করেছে আমি ওর প্রতি আকৃষ্ট হয়তো এটাই আমার প্রয়োজন একটা গেয় মেয়ের ভালোবাসা হাই বরিস নিজেকে তুমি কত কমই না জানো কখনো কখনো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমায় আমার মনে হয় আমি ওকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি অদ্ভুত মিষ্টি এক স্বপ্ন যেন আমাকে বিমোহিত করে রেখেছে আমাকে যেতে দাও না বরিস বরিস না বরিস আমি খুব সাধারণ একটা মেয়ে আমার সাথে তোমার ওভাবে কথা বলা উচিত হচ্ছে না বরিস আমার ভয় করছে আমাকে কষ্ট দিও না বরিস চাইলে তুমি অসাধারণ হতে পারো যৌবনে এই জন্য কোনো সময়ই আমি পাইনি সম্পাদকের দ্বারে দ্বারে ধর্ণা দিয়েছি যুদ্ধ করেছি দারিদ্র্যের সাথে কিন্তু এখন সেই সুযোগ আমার জীবনে এসেছে ডাক দিয়েছে আমাকে এ থেকে পালিয়ে যাওয়ার মধ্যে কি যুক্তি আছে বরিস তোমার মাথা খারাপ হয়ে গেছে তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে বরিস বরিস তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে কষ্ট দিতে চাইছো ও বুঝতে পারছে না ও বুঝতে চাইও না বরিস বরিস তাকাও আমার দিকে তাকাও আমার দিকে আমি কি এতই বুড়ি আর কুচ্ছিত হয়ে গেছে যে নির্লজ্জভাবে অন্য মেয়ের কথা তুমি আমার সামনে বলতে পারো বলো বলো বরিস প্রিয়তম প্রিয়তম আমার তুমি আমার জীবনের শেষ
ভালোবাসার জন্য আমি লজ্জিত নই? হ্যাঁ? আমার অশান্ত প্রীতম, তুমি পাগলের মতো ব্যবহার করতে চাইতে পারো, কিন্তু আমি তা হতে দেব না, কিছুতেই না। তুমি আমার, তুমি শুধু আমার, শুধু আমার। এই কপাল আমার, এই চোখ দুটো আমার, এই রেশমি চুলগুলো আমার, আমার সব কিছু আমার, সব কিছু। তুমি দেখো ডোরিস, তুমি দেখো, দেখো না, আমি জানি তোমার প্রতিভার মূল্যায়ন করতে। কেবল আমি তোমাকে সত্য কথা